নমস্কার বন্ধুরা, বাংলাদেশি পর্যটকদের জন্য এবার হোটেলের দরজা সম্পূর্ণ বন্ধ করে দিল শিলিগুড়ি। কারণ একদিকে তো তারা আমাদের চিকেন নেককে কাটার দিবা স্বপ্ন দেখে, অন্যদিকে আবার তার পরের দিনই ভারতে ঘুরতে এসে শিলিগুড়ির কোনো হোটেলে বসে চিকেন দিয়ে পেট পুড়ে ভাত খায়। একদিকে আমাদের সেভেন সিস্টার্স ভাঙার প্রলেপ বকে, অন্যদিকে ভারতে আসে সস্তায় বিশ্বমানের মেডিকেল পরিষেবা নিতে। একদিকে পাকিস্তানের সাথে তারা হাত মেলায় এবং বাংলাদেশের হিন্দু মাইনরিটির ওপর নির্মম অত্যাচার চালায়, তো অন্যদিকে ভারতে স্টুডেন্ট ভিসায় পড়তে আসে। এভাবে আর চলতে পারে না। সরকার যদিও বাংলাদেশের বিরুদ্ধে এখনো অবধি প্রপার অ্যাকশন নেওয়া থেকে ইতস্তত করছে, কিন্তু শিলিগুড়ি জনগণ বলছে এনাফ ইজ এনাফ। এই ভিডিওটিতে আমরা জানবো যে শিলিগুড়ির হোটেল মালিকরা ঠিক কী পদক্ষেপ নিয়েছে এবং ভারত সরকার এখনো অবধি বাংলাদেশের ওপর কি কি অ্যাকশন নিয়েছে। আর ভিডিওর শেষে আপনারা জানাবেন যে ভারত সরকারের কি ইউনূসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। অনেকেই হয়তো ভাবতে পারেন যে সমস্ত বাংলাদেশিরা তো এক নয়, এদের মধ্যে বেশিরভাগই হয়তো ইউনূসকে সাপোর্টই করে না। দেখুন, আমিও মানি যে বেশিরভাগ বাংলাদেশি এই পাকিস্তানের দালাল ইউনূসকে কোনো সমর্থন করেন না। এমনকি ভারতও অবশ্যই চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে খারাপ করতে। কিন্তু তাই বলে আমরা বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দুদের ওপর হওয়া এই চরম অত্যাচার এবং সেখানকার তথাকথিত ছাত্র নেতাদের দ্বারা ভারত বিরোধী কার্যক্রমকে উপেক্ষা করতে পারি না। কোনো দেশে যখন বৃহৎ আকারে বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হয়, সেটির দায় সেই দেশের জনগণের ওপরেই এসে পড়ে। তাই কোনো বাংলাদেশি ইউনূসের সমর্থক না হলেও তারা এই দায়কে নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিতে পারেন না। বাংলাদেশের মাটি থেকে যদি ভারত বিরোধী কার্যক্রম হয়, তাহলে সেটার শাস্তি পুরো বাংলাদেশকেই ভুগতে হবে। বাংলাদেশের মাটিতে যদি সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করা হয়, তাহলে তার দায় তো সকল বাংলাদেশিকে নিতেই হবে। তাই প্রথমে শিলিগুড়িতে কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক, তারপর ভারত সরকারের পদক্ষেপগুলোতেও আমরা আসব। লেটেস্ট খবর অনুসারে শিলিগুড়ির 180টিরও বেশি হোটেল একদম সাফ জানিয়ে দিয়েছে যে চিকিৎসা, পড়াশোনা বা ট্রাভেল ভিসা সেটা যাই হোক না কেন, বাংলাদেশিদের জন্য শিলিগুড়ির হোটেলে এখন থেকে একদম নো এন্ট্রি থাকবে। এই বয়কটের মূল কারণ বুঝতে হলে আমাদের তাকাতে হবে 18ই ডিসেম্বরে, যখন বাংলাদেশের ময়মনসিংহে 27 বছর বয়সী এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ ছিল ধর্ম অবমাননার, কিন্তু সারপ্রাইজিংলি পুলিশ এবং র্যাবের তদন্তে বেরিয়ে আসে আসল তথ্য। ধর্ম অবমাননার কোনো প্রমাণই পাওয়া যায়নি। ভিড়ের কেউই বলতে পারেননি যে দীপু ঠিক কি এমন কথা বলে ফেলেছিল যে তাকে এভাবে করা হয়। পরে বেরিয়ে আসে যে আসলে কারখানার প্রোডাকশন টার্গেট নিয়ে এই ঝামেলার জেরেই নাকি তাকে এভাবে টার্গেট করা হয়েছিল। অনেক রিপোর্টেই আবার বলা হচ্ছে যে প্রমোশন নিয়ে ঝামেলার জেরেই নাকি এই ঘটনাকে ঘটানো হয়েছে, যাতে দীপুকে সরিয়ে দেওয়া যায়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, তাকে শুধু মেরেই ফেলা হয়নি, বরং তার মৃতদেহকেও গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পৈশাচিক ঘটনা ভারতের জনমনেও তীব্র ক্ষোভের সৃষ্টি করে। কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত হিন্দু সংগঠনগুলোর মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। তারপর আরও এক হিন্দু যুবককে এভাবেই পিটিয়ে করে উগ্র জনতার ভিড়। আর এই ঘটনার পরেই 25শে ডিসেম্বর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা করে যে তারা আর কোনো বাংলাদেশিকেই হোটেলে জায়গা দেবে না। আগে তারা মেডিকেল বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ছাড় দিত, কিন্তু দীপু চন্দ্র দাসের ঘটনার পর সেই মানবিকতাও আর দেখানো সম্ভব হচ্ছে না বলে তারা সাফ জানিয়েছে। তবে এগুলি জাস্ট একটি দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের এক সুনামি চলছে। মাত্র 16 দিনের মধ্যে 2010টি সাম্প্রদায়িক ঘটনা রেকর্ড করা হয়েছে, 69টি মন্দির ভাঙা হয়েছে, 5 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে হাসিনার পদত্যাগের পর থেকে 152টি মন্দিরকে নষ্ট করা হয়েছে। আর এর মধ্যেই ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। শিলিগুড়ির মানুষ এবং ব্যবসায়ী সংগঠনগুলো মনে করছে বাংলাদেশের হিন্দুদের ওপর এই ধারাবাহিক নির্যাতন এবং ইউনূস সরকারের নীরবতা আর মেনে নেওয়া সম্ভব নয়। তাই তারা সরকারের নির্দেশ ছাড়াই নিজেদের উদ্যোগেই এই ইকোনমিক বয়কটকে শুরু করেছে। তবে এই বয়কটের পেছনে আরও একটি বিশাল কারণ আছে, যা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। যেমন কিছুদিন আগেই বাংলাদেশের এক ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছিলেন যে ভারত যদি ঢাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার্সকে মূল ভূখণ্ড থেকে নাকি বিচ্ছিন্ন করে দেবে। এই হুমকি সরাসরি শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের দিকে ইঙ্গিত করে।
ম্যাপ দেখলেই বুঝতে পারবেন যে এই 22 কিলোমিটার চওড়া করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে রেখেছে। এছাড়া ইতিমধ্যেই বাংলাদেশ ভারতের অস্থিরতা সৃষ্টি করার ছকও কষছে, কারণ ইতিমধ্যেই ঢাকায় আলফা নেতা পরেশ বড়ুয়া আশ্রয় নিয়েছে। শিলিগুড়ির হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ স্পষ্ট বলেছেন, আমাদের করিডোর এবং 7 সিস্টার্স নিয়ে যারা হুমকি দেয় তাদেরকে আমরা স্বাগত জানাতে পারি না। ভারত সরকারও অবশ্য এই হুমকিকে আর হালকাভাবে নেয়নি। ভারত ইতিমধ্যেই এই অঞ্চলের নিরাপত্তা বাড়াতে 3টি নতুন মিলিটারি গ্যারিসন বা ঘাঁটি তৈরি করেছে। একটি আসামের ধুবড়ির কাছে, একটি বিহারের কিষানগঞ্জে এবং অন্যটি পশ্চিমবঙ্গের চোপড়ায়। ত্রিশক্তি কর্পসের অধীনে রাফাল যুদ্ধবিমান এবং S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও এই অঞ্চলে মোতায়েন করে রাখা হয়েছে। অর্থাৎ ভারত সরকারও যে কোনো মিলিটারি অ্যাকশনকে একেবারেই চিন্তার বাইরে রাখছে না সেটাও স্পষ্ট। অর্থাৎ পরিস্থিতি যদি এমনই চলতে থাকে অথবা আরো বেশি খারাপ হয়ে যায় তাহলে যে কোনো কিছুই হতে পারে, এবং শিলিগুড়িবাসীর এই পদক্ষেপের জন্য আমাদের অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। কারণ আপনারা তো জানেনই যে শিলিগুড়ি মূলত একটি ট্রেড এবং ট্যুরিজম হাব। এখানকার হোটেল এবং পরিবহন ব্যবস্থার একটা বিশাল অংশ পর্যটন এবং মেডিকেল ট্যুরিস্টদের উপরেই নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশিদেরকে ভারত খুব মেপে ভিসা দিলেও এই পদক্ষেপের ফলে কিছুটা হলেও তারা ক্ষতির সম্মুখীন অবশ্যই হবেন। কিন্তু শিলিগুড়ির হোটেল মালিকেরা বুঝিয়ে দিয়েছেন যে দেশই সবার আগে। তবে অনেক বিশেষজ্ঞই বলছেন যে ভারত সরকারের ইউনূস এবং তার সহযোগী ও সহকারী দলগুলির বিরুদ্ধে আরও কঠিন থেকে কঠিনতর অ্যাকশন নেওয়া উচিত। তবে যতদূর মনে হচ্ছে ভারত সরকারও কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের আগামী ইলেকশন অবধি অপেক্ষা করে দেখতে চাইছে। যদি বাংলাদেশে সঠিকভাবে কোনো ইলেকশন হয় তাহলে ভারত সরকার বাংলাদেশের লেজিটিমেট সরকারকে অবশ্যই মেনে নেবে এবং একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করবে। কিন্তু যদি ইউনূস জামাতের এবং পাকিস্তানের ISI এর সঙ্গে মিলে আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে মিলিটারি অ্যাকশনের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে আবার গতকাল বিএনপি লিডার তারেক রহমান বাংলাদেশে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে। যদিও তিনি সকল ধর্মকেই একসাথে নিয়ে চলার ডাক দিয়েছেন, কিন্তু সমস্যা হলো বিএনপি ক্ষমতায় এলে তিনি কতটা নিজের কথায় দাঁড়িয়ে থাকবেন সেটাও দেখার বিষয়। কারণ অতীতে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। বিএনপি অতীতে জামাতের সাথে গ্রুপ করেছে, যাদেরকে একদম কট্টর পাকিস্তান সমর্থক বলা হয়। তাই সবচেয়ে ভালো হয় যদি বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপি এর সাথে সাথে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়। তাহলে আওয়ামী লীগ বিরোধীতে বসে থাকলেও বাংলাদেশের মানুষদের জন্য অন্তত দ্বিতীয় একটি আওয়াজ থাকবে। অর্থাৎ বর্তমানে তো ভারত সরকার অফিসিয়ালি কোনো নিষেধাজ্ঞা জারি না করলেও শিলিগুড়ির মানুষেরই এই স্বতঃস্ফূর্ত বয়কট ইউনূস সরকারের কাছে একটি কড়া বার্তা পাঠিয়েছে যে এখন শিলিগুড়ি হলেও কাল সমগ্র ভারত থেকেই একই আওয়াজ উঠবে। এবং ভারতও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে হিন্দুদের ওপর নির্যাতন এবং ভারতের অখণ্ডতা নিয়ে কোনো হুমকি কোনোটাই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশ উভয় দেশই বেশ কিছু জায়গায় ভিসা পরিষেবাকে সাময়িক বন্ধ রেখেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে দুই দেশেরই সম্পর্ক এক নতুন এবং কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। তবে আপনাদের ঠিক কি মনে হয়, শিলিগুড়ির হোটেলগুলোর এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদেরকে ছাড় দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।